আসসালামু আলাইকুম। আজকের এই পাঠে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কর কিছু বিশেষ পরীক্ষাসমূহ। গত ক্লাসে আমরা গলন এবং স্ফুটন অর্থাৎ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেখান থেকে অল্প কিছু আলোচনা করে সামনের দিকে এগিয়ে যাব। এখানে আলোচ্য বিষয় হচ্ছে গলন এবং স্ফুটন। গলন কি? যে প্রক্রিয়াতে কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত করা হয় সেটি হচ্ছে গলন, এবং যে তাপমাত্রায় করা হয় সেটাকে বলা হচ্ছে গলনাঙ্ক। আর স্ফুটন হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো তরল পদার্থকে গ্যাসে রূপান্তর করা হয় তাকে বলা হয় স্ফুটন, এবং যে তাপমাত্রায় এই কোনো তরল পদার্থকে গ্যাসে পরিণত করা হয় সেই তাপমাত্রাকে বলা হয় হচ্ছে স্ফুটনাঙ্ক। তাহলে সামনের দিকে আমরা আগাই এই স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্কের কিছু পরীক্ষা দেখি। এই পরীক্ষা নম্বর 4 এখানে আলোচ্য বিষয় হচ্ছে কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় পদ্ধতি। ধরা যাক আমরা একটি বিশুদ্ধ কঠিন পদার্থ ইউরিয়া সারের গলনাঙ্ক নির্ণয় করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে? অত বিস্তারিত আমরা না জানি, বিস্তারিত অত পড়তে যাব না। সেই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে একটি বার্নারের ওপর একটি ওয়াচ গ্লাসের ওপর কিছু ইউরিয়া সার রাখতে হবে এবং তাপমাত্রা দিতে হবে। তার উপরে থার্মোমিটার একটা স্ট্যান্ডের সাথে বেঁধে সেই থার্মোমিটারের বাল্বকে ইউরিয়ার মধ্যে দিতে হবে, এবং কিছুক্ষণ পর তাপ দিতে থাকলে দেখবে 133 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইউরিয়া সার গলতে শুরু করেছে, এবং ওই তাপমাত্রায় সকল ইউরিয়া সার গলে যাবে। এই 133 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইউরিয়ার গলনাঙ্ক। তো আমরা শুধু এমসিকিউর জন্য মনে রাখবো হচ্ছে 133 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইউরিয়া সার গলতে শুরু করে, অর্থাৎ এটা তার গলনাঙ্ক। এই পরীক্ষা থেকে আমরা দুটো লাইন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি। এখানে একটি লাইনে বলা হচ্ছে যে অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থ থেকে কম এবং স্ফুটনাঙ্ক বেশি। এই কথাটা দ্বারা আমরা আসলে কি বুঝি? অবিশুদ্ধ পদার্থ আর বিশুদ্ধ পদার্থ কি? অবিশুদ্ধ পদার্থ হচ্ছে একাধিক অণু দ্বারা গঠিত এমন কোনো পদার্থ, যার মধ্যে ভিন্ন ভিন্ন রকমের অণু থাকে। আর বিশুদ্ধ পদার্থ হচ্ছে যে পদার্থটা একই রকম অণু দিয়ে গঠিত, সেগুলো হচ্ছে বিশুদ্ধ পদার্থ। তো অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থ থেকে কম, তার মানে হচ্ছে বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বেশি। কেন বেশি? কারণ হচ্ছে সেখানের অণুগুলো খুবই শক্তভাবে আটকে থাকে একে অপরের সাথে, এবং এগুলোকে গলাতে খুব বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। যখন গলিয়ে তরলে পরিণত করার প্রয়োজন হবে তখন তাপমাত্রা বেশি প্রয়োজন হয়, যেহেতু একসাথে কণাগুলো শক্তভাবে আবদ্ধ থাকে তাই। তো এই জন্য এটার হচ্ছে গলনাঙ্ক বেশি। কিন্তু স্ফুটনাঙ্ক আবার কম। কেন কম? স্ফুটনাঙ্ক কম হওয়ার কারণ হচ্ছে সেখানকার অণুগুলো তুলনামূলক কম গতিতে ছোটাছুটি করে। যেহেতু কঠিন থাকে এজন্য ওখানকার কণাগুলো যে গতিতে চলাচল করে সেটা হচ্ছে তুলনামূলক কম। এজন্য বাষ্পে পরিণত করতে তাপমাত্রা খুব একটা বেশি লাগে না। অতএব আমরা বলতে পারি বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বেশি এবং স্ফুটনাঙ্ক হচ্ছে কম। এবার আসা যাক হচ্ছে অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বেশি কেন? অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বেশি থাকে তার কারণ অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক কম। কেন কম? সেটা হচ্ছে যে এখানকার কণাগুলো খুব একটা দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে না। কারণ হচ্ছে এরা অনেক দূরে দূরে অণুগুলো ছড়িয়ে থাকে। তো অনেক দূরে দূরে অণুগুলো ছড়িয়ে থাকলে দেখা যাবে যে তাদের মধ্যে যে বন্ধন সেটা খুবই দৃঢ় না। সেজন্য এটির হচ্ছে গলনাঙ্ক হলো কম এবং স্ফুটনাঙ্ক বেশি।
কারণ এদের দূরত্ব অনেক বেশি থাকে, মাঝখানে অনেক ফাঁকা স্থান থাকে, এজন্য স্ফুটনাঙ্ক বেশি। তখন হচ্ছে আমরা এজন্য বলতে পারবো যে অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থ থেকে কম এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। এখানে আরও একটি লাইন বলা হয়েছে যে মিশ্র পদার্থের সুনির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক থাকে না। কেন থাকে না? যে মিশ্র পদার্থের মধ্যে অনেকগুলো পদার্থ থাকে, তো এই জন্য যখন এগুলোকে তাপমাত্রা দিয়ে গলানো হয় বা হচ্ছে ফুটন করা হয়, তখন যে বিভিন্ন যে পদার্থ আছে একাধিক পদার্থের, ওগুলো এক 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 একটা পদার্থের এক একটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থাকে। এজন্য দেখা যায় যে এদের কোনো সুনির্দিষ্ট গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক থাকে না। তো আমরা অবিশুদ্ধ পদার্থ আর বিশুদ্ধ পদার্থের স্ফুটনাঙ্ক আর গলনাঙ্ক সম্পর্কে জানলাম। আমরা এটা আরও ভালোভাবে জানার জন্য আমরা এভাবে বলতে পারি যে অবিশুদ্ধ পদার্থের উদাহরণ হচ্ছে চা। কারণ কি, চা যখন তৈরি করি এর মধ্যে আমরা পানি দিই, চায়ের দানা দিই, এরপর চিনি ব্যবহার করি। তো এইগুলো এক একটা এক এক ধরনের অণু দ্বারা গঠিত, যার কারণে হচ্ছে দেখা যায় যে খুব সহজে গলতে চায় না। তখন আর কী হয়, খুব সহজে গলে যায়, কিন্তু হচ্ছে স্ফুটনাঙ্কটা মানে ফুটতে সময় নেয় একসাথে। আর অপরদিকে যখন হচ্ছে একটা লবণ, এই লবণটাকে দেখা যায় যে খুব সহজেই একটি গলে না, গলতে সময় লাগে, কিন্তু এটার স্ফুটনাঙ্ক বেশি হয়। অতএব আমরা বুঝলাম যে অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থের চেয়ে কম, অর্থাৎ বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বেশি আর স্ফুটনাঙ্ক কম। এবার আসি হচ্ছে একটি মোমের গলনাঙ্ক জানতে। তাহলে এখানে এই পরীক্ষাটা থেকে তেমন বিশেষ কিছু জানা নেই। আমরা এখান থেকে দেখব হচ্ছে যে মোম গলতে আসলে কত তাপমাত্রার প্রয়োজন হয়েছে। আগে বলা হচ্ছে যে যেহেতু প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, সেহেতু কঠিন পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায় গলে থাকে। এরা কিন্তু আগের পৃষ্ঠায় বলেছে মিশ্র পদার্থের সুনির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থাকে না। এখানে খেয়াল করে দেখবে যে এখানে বলা হয়েছে কঠিন পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, এবং যেহেতু থাকে সেহেতু কঠিন পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায় গলেও যায়। আচ্ছা, এখান থেকে একটা জিনিস এমসিকিউর জন্য মনে রাখবে, সেটি হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক হচ্ছে 115 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আচ্ছা, এবার আসি তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয়ের পদ্ধতি। এখানে বলা হচ্ছে যে তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয় করতে হবে ওই তরল পদার্থটাকে কিছু পরিমাণে একটি বিকারে নিতে হবে। বিকারটা কি? বিকার একটা পাত্র। এই বিকারের মধ্যে একটি থার্মোমিটার রাখা হয়। থার্মোমিটার মানে কি? তাপ পরিমাপ করার যন্ত্র। এখন সতর্কতার সাথে বুনসেন বার্নার দিয়ে বিকারটিকে উত্তপ্ত করা হয়। মানে হচ্ছে যে চুলা ব্যবহার করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে বুনসেন বার্নার। এক পর্যায়ে সমস্ত পানি একটি নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্পে পরিণত হবে। হ্যাঁ, এই তাপমাত্রায় পানির স্ফুটনাঙ্ক, তাহলে কি পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কারণ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি ফুটতে থাকে। তাহলে এমসিকিউর জন্য আমরা এটা জানতে পারি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি ফুটতে থাকে। যেহেতু প্রত্যেক বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক নির্দিষ্ট, সেহেতু একাধিক তরলের একই স্ফুটনাঙ্ক হতে পারে না। আবার কোনো তরলে ভেজাল মিশ্রিত থাকলে সেটি তার নির্দিষ্ট স্ফুটনাঙ্ক ব্যতীত ভিন্ন তাপমাত্রায় ফুটতে থাকে। ঠিক আছে, এবার আসা যাক পরীক্ষাটা আমরা একটু বিবেচনা করে দেখি। এখানে বলছে যে এই পরীক্ষায় কি করবে? পানির স্ফুটনাঙ্ক পরীক্ষা। এটি এখানে বলছে যে পানিতে সামান্য পরিমাণ অ্যালকোহল যোগ করলে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা না হয়ে অন্য কোনো তাপমাত্রায় হবে। স্ফুটনাঙ্কের মাধ্যমে কোনো তরল পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা নির্ণয় করা যায়।
তাহলে এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি চিত্রটা যে প্রথমে একটা স্ট্যান্ড, তার সাথে থার্মোমিটার লাগিয়েছে এবং একটা বিকারে কিছু পানি নিয়েছে। বিকার হচ্ছে এটাকে বলা হয়, এর মধ্যে কিছু পানি নিয়েছে, এটা হচ্ছে থার্মোমিটার, এটাকে স্ট্যান্ড বলা হয়। তো এইখানে এই যে বুনসেন বার্নার, এটা দিয়ে তাপ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে স্ট্যান্ড, ত্রিপদী স্ট্যান্ড, আর এটাকে বলা হয় তার জালি। এটার ওপর এই বিকারটাকে রাখা হয়েছে। আচ্ছা, এভাবে তাপ দিতে থাকলে এদের মধ্যে কি হবে? একটি বিশুদ্ধ পদার্থের গলন এবং স্ফুটনের সময় তাপ দেওয়া হলেও তাপমাত্রা পরিবর্তন হয় না। এই সময় যে তাপ দেওয়া হয় সেই তাপটুকু অবশিষ্ট পদার্থ শোষণ করে কঠিন থেকে তরল কিংবা তরল থেকে গ্যাসে পরিণত হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব, যেটাকে বলা হয় ডায়াগ্রাম। এটা আমাদের একটু বোঝা প্রয়োজন। এটা কিসের ডায়াগ্রাম? এটা হচ্ছে বরফের তাপ প্রদানের লেখচিত্র। আচ্ছা, লেখচিত্রটার দিকে আমরা একটু মনোযোগ দিব। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটি হলো এক্স অক্ষ, এটি হচ্ছে এক্স অক্ষ। এখানে সময় যাবে হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর যাবে হচ্ছে তাপমাত্রা। আমরা অবশ্যই জানি তাপমাত্রাকে সেন্টিগ্রেড দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে দেখছি কি যে কোনো কিছু যখন বরফে থাকবে তখন তখন কি হবে? তাপ প্রয়োগের সাথে সাথে কঠিন অবস্থার বরফের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। হ্যাঁ, ধীরে ধীরে বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে একটা সময় এটি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এসে পৌঁছাবে। এবং কঠিন বরফের গলনের পুরো সময় তাপমাত্রা এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্থির থাকে। ঠিক আছে? এবং এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সমস্ত বরফ পানিতে পরিণত হয়। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলো বরফের গলনাঙ্ক। তাহলে এটা আমরা মনে রাখবো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে বরফের গলনাঙ্ক। এরপর গলনাঙ্কের তাপমাত্রায় যে সরলরেখা পাওয়া যায় তাকে গলনাঙ্ক রেখা বলা হয়। এই চিত্রের মধ্যে এই যে এ আর বি যে রেখাটাকে দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা। ঠিক আছে? তারপর এই রেখা বরাবর বরফ ও পানি উভয়ই অবস্থান করে। এরপরও তাপ দিতে থাকলে তরল পানির তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। তখন কি হয়? তাপমাত্রা বাড়তে বাড়তে তাপ দিতে থাকলে ধীরে ধীরে বাড়তে থাকে এবং পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে পৌঁছায়। এই যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে পৌঁছাবে। এবং এই সময় পানিতে তাপ প্রদান করলেও তরল পানির তাপমাত্রা আর বাড়ে না। তখন কি হয়? এই সিডি রেখা বরাবর পানির স্ফুটনাঙ্ক রেখা তৈরি হয়ে যায়। অর্থাৎ এই সময় পানি জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করে। ঠিক আছে? তারপর তাপ প্রয়োগ করা হলে জলীয় বাষ্পের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তেই থাকে। পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। আর এই সিডি রেখাটাকে তাহলে কি বলা হচ্ছে? পানির স্ফুটনাঙ্ক রেখা। তো তারপরে যেটা বাড়তে থাকে তারপর সেটা হচ্ছে জলীয় বাষ্প, এবং এটাকে যতই চাপ দেওয়া হোক এটা একই হারে জলীয় বাষ্প হতেই থাকে। ঠিক আছে? এপাশে আমরা আরেকটি বিষয়ের ডায়াগ্রাম দেখব। সেটা হচ্ছে, এটা দেখলাম বরফ থেকে তাপ প্রদান করে কিভাবে তরলে গ্যাসে পরিণত করা যায়। আর এইখানে দেখব ঠিক তার উল্টোটা কি? যে জলীয় বাষ্পকে ক্রমান্বয়ে শীতল করা হলে তার প্রাপ্ত ফলাফল কি হয় সেটা আমরা দেখব। এই ডায়াগ্রামটা আরেকটু ভালো করে লক্ষ্য করি। ডায়াগ্রামে এটি হচ্ছে ওয়াই অক্ষ এবং এটি হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর যাবে হচ্ছে সময় এবং ওয়াই অক্ষ বরাবর যাবে হচ্ছে তাপমাত্রা। এখানে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্প আছে লেখচিত্রের শুরুতে। এই জলীয় বাষ্পকে ধীরে ধীরে শীতল বা ঠান্ডা করে যখন তাপমাত্রা 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে আনা যাবে, অর্থাৎ কমিয়ে যখন 100-তে আসবে, তখন সেটি কী হবে? তখন সেটি জলীয় বাষ্প থেকে পানিতে শুরু হতে শুরু করবে। আচ্ছা, তারপরে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা স্থির হয়ে যাবে এবং এখানে পানিতে পরিণত হবে। এরপর
পানিকে আরও ঠান্ডা করা হলে পানির তাপমাত্রা আস্তে আস্তে আবার কমতে থাকে। ঠান্ডা করতে এই যে কমতে আসে, এই কমতে থাকবে এবং ঠান্ডা করতে করতে যখন পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এসে পৌঁছায়, তখন পানি তরল পানি থেকে কঠিন বরফে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে গলনাঙ্ক, তখন আবার কঠিন বরফে পরিণত হবে। ঠিক আছে, এরপর পানিকে ঠান্ডা করলে পানির তাপমাত্রা আরও কেন কমে না? বরফ পরিণত হয়ে গেছে। সমস্ত তরল পানি কঠিন বরফে পরিণত হওয়ার পর আরও ঠান্ডা করা হলে বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আরও নিচের দিকে নামতে থাকে, কিন্তু সেটা কি? বরফ। তাহলে আমরা এই লেকচিত্র থেকে কি জানলাম? জলীয় বাষ্পকে কীভাবে শীতলীকরণের মাধ্যমে আবার বরফে পরিণত করা যায়, সেই পদ্ধতিতে আমরা এখানে জানতে পারলাম। আমাদের আজকের আলোচ্য বিষয় এ পর্যন্তই শেষ ছিল। আমরা আগামী পর্বে আবার তোমাদের সাথে সাক্ষাৎ করব। আসসালামু আলাইকুম।